আসসালামু আলাইকুম। উপন্যাস আবিরের স্প্যারো পর্ব ৫। লেখনীতে সালমা চৌধুরী। হাবভাব দেখে সন্দেহ করেছে অবশ্যই। সেদিন শুনলাম আম্মুকে বলতেছি, তোমার ছেলের কোনো পছন্দ থাকলে জানাতে বলো। কোনো মেয়ের জন্য নিজের জীবনের চিন্তা বাদ দিয়ে দেবদাস হয়ে ঘুরে বেড়ায় না যেন। তানভীর হাসতে হাসতে এক পর্যায়ে বিছানায় শুয়ে পড়ল। আবির মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে মলিন কণ্ঠে বলল, পাগল ছাড়া দুনিয়া চলে না। সময় থাকতে বুঝলি না। দুপুরের পরপর মেঘ বের হলো, উদ্দেশ্য বন্যাদের বাসা। নিচে নামতে দেখলো আবির বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। খানিকটা দূরে তানভীর দাঁড়ানো। মেঘ মৃদু হেসে বলল, তোমরা কি কোথাও যাচ্ছ? তানভীর খুব ধীরে সুস্থে জবাব দিল, আমি হাসপাতালে যাব। কেন? বন্ধুর আব্বু অসুস্থ, দেখতে যাব। মেঘের ফর্সা আদল খানিক মলিন হলো। নরম স্বরে বলল, কি হয়েছে আঙ্কেলের? আলসার। মেঘ কয়েক সেকেন্ড নীরব থেকে কোমল গলায় বলল, আমাকে একটা রিক্সা ঠিক করে দাও। তানভীর চুপচাপ এগিয়ে এলো। মেঘের কাছাকাছি দাঁড়িয়ে বলল, দুপুরবেলা রিক্সা পাবো কোথায়? তুই চাইলে ভাইয়ার বাইকে যেতে পারিস। মেঘ ভ্রু কুঁচকে চাইল। তানভীরের ঠোঁটে শুকনো হাসি ফুটে উঠেছে। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে আবিরের দিকে তাকালো। আবিরের জন্য বাইকটা ঠিকমতো দেখা যাচ্ছে না। মেঘ ঘাড় কাত করে বাইকটা দেখার চেষ্টা করলো। আবির সহসা বাইকের সামনে থেকে সরে দাঁড়ালো। নীল রঙের একটা বাইক, দেখতে শুনতে ভালোই। মেঘের বাইক সম্পর্কে কোনো আইডিয়া নেই, কিন্তু এক দেখাতেই বাইকের নতুনত্ব স্পষ্ট বুঝতে পারছে। মেঘের ভাবমূর্তি অপরিবর্তিত। আবির তানভীর দুজনেরই চোখে চোখে কথা বলছে। আবির কিংকর্তব্য বিমূঢ়, হাবভাব এমন যেন কোনো কিছুতেই তার কোনো ভ্রুক্ষেপ নেই। মেঘ কয়েক মুহূর্তে বাইকটা পর্যবেক্ষণ করে আচমকা প্রশ্ন করল, আপনার বাইক? হঠাৎ এমন প্রশ্নে আবির কিঞ্চিত থম্মত খেল। জবাবে বলল, হ্যাঁ। মেঘ একটু চুপ থেকে আবারও প্রশ্ন করল, দেখে নতুন মনে হচ্ছে, চালাতে পারেন ঠিকঠাক মতো? আবির ফোঁস করে শ্বাস ফেলল। কপালে ভাঁজ ফেলে ঈষৎ হাসল। মনে হচ্ছে ইন্টারভিউ দিতে বসেছে। প্রশ্ন কমন পড়লেও বিভ্রান্তিতে ঠিকমতো উত্তর দিতে পারছে না। আবিরের ঠোঁটে হাসি দেখে বিরক্ত হলেও রুষ্ট চোখে তাকিয়ে তপ্ত স্বরে বলল, ঠিকমতো চালাতে পারলে বলুন। আমি আবার আব্বু আম্মুর একমাত্র মেয়ে। আপনি অ্যাক্সিডেন্ট করে আমার হাত পা ভেঙে দিলে আব্বু আম্মু আমার চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাবেন। আবিরের ঠোঁটের কোণে হাসির রেখা প্রখর হলো। ব্যগ্র কণ্ঠে বিড়বিড় করল, আপনি আবিরের একমাত্র বউ, আপনার কিছু হতেই দিব না আমি। মেঘ স্পষ্ট চোখে তাকিয়ে প্রশ্ন করল, কি বললেন? তোর কিছু হবে না, এই রিস্কটুকু আমি নিলাম। মেঘ তানভীরের দিকে তাকিয়ে আবারও প্রশ্ন করল, আমি কি সত্যিই ওনার সঙ্গে যাব? হ্যাঁ, ভাইয়া ভালো বাইক চালায়, তোর কিছু হবে না ইনশাল্লাহ। ঠিক আছে। আবির এবার সরাসরি তানভীরের দিকে তাকালো। নিঃশব্দে হাসল কেবল। হাসিতেই আড়াল হলো দুজনের মধ্যেকার সব কথোপকথন। দীর্ঘ সময়ের যুক্তিতর্কে আবির যে জিতেছে তারই বহিঃপ্রকাশ হচ্ছে। বিপরীতে তানভীরও মৃদু হাসল। আবির বাইক স্টার্ট দিল। মেঘও উঠে বসলো, কিন্তু আবিরের কাঁধে হাত রাখল না। আবির আর চোখে মেঘের দিকে তাকিয়ে ছোট করে বলল, না ধরলে অ্যাক্সিডেন্ট হতে পারে। মেঘ আলগজে ভেঙচি কেটে দু আঙুলে আবিরের শার্ট খামচে ধরল। মেঘের এমন কাণ্ড দেখে আবির আর কথা বাড়ালো না। মেঘ স্বভাবতই খুব জেদি। এক কথায় অল্প পরিচয়ে আবিরের বাইকে উঠেছে সেই অনেক। আবির বেশি বাড়াবাড়ি করলে যে কোনো সময় বাইক থেকে নেমে যেতে পারে। বাইক কিছু দূর যেতে মেঘ আকুল কণ্ঠে বলল, বাইক থামান প্লিজ। আবির সঙ্গে সঙ্গে বাইক থামালো। রাশভারী কণ্ঠে বলল, কোনো সমস্যা? আমার ভয় লাগছে। আমার মনে হচ্ছে আপনি ভালোভাবে বাইক চালাতে পারেন না। থাক বাবা, আমি রিক্সাতেই চলে যাচ্ছি। আবির ভ্রু কুঁচকে স্বাভাবিক কণ্ঠে বলল, নখ দিয়ে শার্ট খামচে ধরলে তুই তো বাঁচবিই না, বরং আমার নতুন শার্টটা ছিঁড়বি। একটা অ্যাক্সিডেন্ট হলে তারপর বলবি আমি তোকে মেরেছি। কথা বললে মানিস, ঠিকঠাক মতো ধরে বস। মেঘ ভয়ে ভয়ে আবিরের কাঁধে হাত রাখল। ঢাকার মতো ব্যস্ত শহরে বাইকে চলাচল সত্যিই রিস্ক। বড় বড় বাস, দ্রুতগতির সিএনজির মাঝে বাইকগুলো আতঙ্কের কারখানা। মেঘ এক হাতে আবিরের কাঁধটা শক্ত করে ধরল, অন্য হাতে পিঠের দিকে আবিরের শার্ট খামচে ধরে রাখল। আবির বাইকের মিররের দিকে তাকিয়ে ঠোঁটে হাসি রেখে বলল, এবার চোখ বন্ধ কর। মেঘ আতঙ্কিত গলায় বলল, কেন?
ভয় কম পাবি। মেঘ অতশয় না ভেবে আবিরের কথা মেনে নিল। আবিরও বাইক চালাতে মনোযোগ দিল। যেতে যেতে মেঘ কখন যে আবিরের গা ঘেঁষে বসেছে বুঝতেই পারেনি। প্রথমবার বাইকে ওঠার ভয়, সেই সাথে আবিরের গায়ের অজ্ঞাত গন্ধে মেঘের মোহহীন মন অদ্ভুত মোহে ডুবে যাচ্ছে। মেঘের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে, মনের মধ্যে চাওয়া পাওয়া হুড়ুহুড়ি করছে। ভালো লাগাগুলো নিজের অজান্তেই হেসে খেলে বেড়াচ্ছে। বোনাদের বাসার গলির সামনে এসে আবির জিজ্ঞেস করলো, এই গলিতে যাব? মেঘ নড়ে চড়ে বসলো, ঘোর কাটিয়ে চোখ মেলল, কোমল গলায় বলল, হ্যাঁ, সামনে একটু থামবেন প্লিজ। কেন? একজনের সঙ্গে দেখা করব। কে? মেঘ হাসি মুখে বলল, আমার দোলা ভাই। আবির বক্রদৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, তোর দোলা ভাই? হ্যাঁ। আবির বেশি কথা বাড়ালো না। মেঘের দেখানো রাস্তায় যেতে যেতে একটা সিঙ্গারার দোকানের সামনে থামলো। মেঘ বাইক থেকে নেমে দোকানের দিকে গেল। হাতে থাকা একটা জুসের প্যাকেট টেবিলের ওপর রেখে মোলায়েম কণ্ঠে বলল, নেন দোলা ভাই, আপনার জন্য এনেছি। কেমন আছেন আপনি? আবির বাইক থেকে নামছে আর তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘকে দেখছে। মেঘের কণ্ঠ শুনে এক বৃদ্ধা মুখ তুলে চাইলেন। বয়স 60-এর কাছাকাছি হবে, অর্ধেকের বেশি দাড়ি পেকেও গেছে, চেহারায় বার্ধক্যের ছাপ স্পষ্ট। মেঘ কিনা তাকে দুলাভাই বলে সম্বোধন করছি। আবির বিস্ময় চোখে চেয়ে আছে। বৃদ্ধা একগাল হেসে বললেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো শালি? আমি ভালো আছি, শুনলাম আপনার বউকে দেখতে আসবে আজ। বৃদ্ধা গর্জে উঠলেন, কি? কার এত সাহস যে আমার বউকে দেখতে আসবে? বৃদ্ধার এমন রূপ দেখে আবির হতভম্ব হয়ে রইল, চোখ বড় করে তাকিয়ে আছে। বৃদ্ধার নজর হঠাৎ আবিরের দিকে পড়ল। মেঘকে ইশারা করে জানতে চাইল, উনি কে? মেঘ মৃদু হেসে জবাব দিল, আমার ভাই। আপন ভাই? মেঘ উত্তর দেওয়ার আগে আবির নির্বিকার ভঙ্গিতে বলল, জি না, চাচাতো ভাই। হ্যালো, আমি মোখলেস মিয়া। বৃদ্ধা একগাল হেসে বললেন, আর আপনি? মোখলেস মিয়ার অ্যাটিটিউড দেখে আবির রীতিমতো অবাকের চূড়ায় পৌঁছে যাচ্ছে, তবুও স্বাভাবিক কণ্ঠে বলল, আমি সাজ্জাদুল খান আবির। আবির? মোখলেস মিয়া খানিক বিরক্ত নিয়ে নামটা উচ্চারণ করলেন। আবির তড়িৎ বেগে আড়ালো, কোনো সমস্যা? একসময় আমার প্রেমিকা ভালোবেসে আমার নাম দিয়েছিল আবির। তোমার নাম শুনে আমার পুরনো দিনের স্মৃতি মনে পড়ে গেল। আবির নিজেকে সংযত করে ধীরস্থির কণ্ঠে বলল, আপনার প্রেমিকা? তা আপনার প্রেমিকার সংখ্যা কত হবে? মেঘ মিটিমিটি হাসছে। মোখলেস মিয়া কিছুটা সময় নিয়ে ভাবল, তারপর হঠাৎ বলল, আমি পুরুষ, প্রেমিকার অভাব আমার কোনো কালেই ছিল না, তাই সংখ্যা গুণে রাখবার দরকার হয় নাই কখনো। সংখ্যা গুনবে তোমাদের মতো ছেলেরা, একবার ছ্যাঁকা খেয়ে হাল ছেড়ে দিবে। এই যে তুমি, দেখেই বোঝা যাচ্ছে প্রেমে বড়সড় ধোঁকা খেয়েছো। আবির থম্মত খেয়ে পড়ল, একদম না, আমার অভিজ্ঞ চোখ তুমি ফাঁকি দিতে পারবে না। মেঘ হাসতে হাসতে বলল, দুলা ভাই, আপনি আবির ভাইয়ের কথা বাদ দেন। আপনার বর্তমান প্রেমিকার বিয়ে হয়ে গেলে আপনার কি হবে সেটা ভাবেন। না, আমি ভাবতে পারছি না। তুমি বন্যাকে বলো আমি ওকে ছাড়া মরেই যাব। আবির ঠোঁটে হাসি রেখে বলল, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আজ আসি। মোখলেস মিয়া মেঘকে উদ্দেশ্য করে বললেন, শোনো, আবির খুব ভালো ছেলে, অন্ততপক্ষে তোমার তানভীর ভাইয়ের মতো বজ্জাত না। আবির তৎক্ষণাৎ প্রশ্ন করল, তানভীর আপনার সাথে কি করেছে? কি করেনি বলো? আমাকে সে দু চোখে সহ্য করতে পারে না। আমার শালিকে আমার সাথে কথা পর্যন্ত বলতে দেয় না। এলাকায় আমার নামে বদনাম ছড়ায়। তানভীরের হাবভাব দেখে মনে হয় আমি ওর বউ ভাগিয়ে এনে বিয়ে করে ফেলছি। আবির কৌতূহলী চোখে তাকিয়ে প্রশ্ন করল, তানভীর আপনাকে হিংসে করে? তা কি বলতে, কিন্তু তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আবির, মেঘ মোখলেস মিয়ার থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো। আবিরের মাথায় তানভীরের চিন্তা। আচমকা মেঘ আকুল কণ্ঠে, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? আবির নিচু কণ্ঠে বলল, বল। মেঘ সিরিয়াস ভঙ্গিতে জিজ্ঞেস করলো, আপনি কি সত্যি ছ্যাঁকা খেয়েছেন? আবির সহসা থমকে দাঁড়ালো, আর চোখে মেঘের দিকে তাকিয়ে কপাল গুটিয়ে গুরুভার কণ্ঠে বলল, তোর কি তাই মনে হয়? মেঘ মোলায়েম কণ্ঠে বলতে লাগলো, আমি এত কিছু ভেবে দেখিনি, কিন্তু আপনার চালচলন, তাছাড়া মোখলেস দুলাভাই যা বলল, তারপর থেকে সন্দেহ লাগছে। কারণ আমার স্মৃতিতে যেই আবির ভাই ছিল, আমি আপনার মাঝে তাকে কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। আবির ভাইকে সবসময় পরিপাটি আর গোছানো দেখে এসেছি, তাই আপনার দেবদাস রূপটা খুব বেমানান লাগছে। বারবার শুধু মনে হচ্ছে এই মানুষটাকে আমি চিনি না, কোনোদিনও দেখিনি আমি।
আবির মুচকি হেসে বলল, তোর আমাকে মনে আছে? মনে থাকবে না কেন? আমি এতটাও ভুলো মনা নয়। ছোটবেলা আপনি আমাকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়েছিলেন, এটাও আমার মনে আছে। আবির নিজের মাথায় চাপড় মেরে উদাস ভঙ্গিতে বলল, হায় আল্লাহ, আমি কতবার বলবো আমি তোকে ধাক্কা দিতে চাইনি, পা পিছলে পড়ে গিয়েছিলাম। থাক, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতে হবে না, আপনার মাছের পিস অনেক বড়, যতই ঢাকেন ওরা ঠিকই বেরিয়ে যাবে। আমি কিভাবে বললে তুই বিশ্বাস করবি? সেটা না হয় বাদ দিলাম, আপনি একবার অঙ্কে 56 পেয়েছিলেন, বড় অব্বুর ভয়ে 5কে 7 বানিয়ে নিজে বেঁচে গিয়েছিলেন, অথচ আমি আপনার মতো চালাক নয় বলে 42 পাওয়া খাতা বাসায় নিয়ে দেখিয়ে 1 ঘন্টা আব্বুর বকা খেয়েছিলাম। আপনি তখন আমায় দেখে খিলখিল করে হাসছিলেন। আরও বলবো? সর্বনাশ, তুই এসব কথা এখনো মনে রেখেছিস? এত সহজে ভুলে যাওয়ার মেয়ে আমি নই। ওই দিনের ঘটনাটা যখনই মনে পড়ে রাগে আমার গা জ্বলে। আপনি একটা বেঈমান। সেদিনের পর থেকে গণিত পরীক্ষায় আমি কোনো দিন 80-এর নিচে পাইনি। প্রতিবার খাতাটা হাতে পেয়ে পৈশাচিক আনন্দ পেয়েছি, কিন্তু দুর্ভাগ্য বিষয় আপনাকে আমি কিছুই দেখাতে পারিনি। আবির মলিন কণ্ঠে বলল, আমি জীবনে আর কোনোদিন তোর সঙ্গে বেইমানি করব না, প্রমিস। 1 ঘন্টা আব্বুর বকা শুনতে পারবেন? আবির ঘাড় এলিয়ে সম্মত দিয়ে বলল, 2 ঘন্টা শুনে প্রয়োজনে মায়েরও খেয়ে নিব, কিন্তু তুই এসব কাহিনী ভুলে যা প্লিজ। ঠিক আছে, ভেবে দেখব। মেঘ আবিরের দিকে থেকে বিদায় নিয়ে বন্যাদের বাসায় গেল। যাওয়ার আগে আবারও বলে গেল, শত রাগ অভিমানের পরেও আমার ওই আবির ভাইকে পছন্দ। মনের ভুলে হলেও এখনও আমি তাকেই মিস করি। আবির অবাক চোখে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ল। মেঘ কিছু না বলেও অনেক কিছু বলে দিয়েছে। মেঘের মনে আবিরের জন্য অনুভূতি আছে ভেবেই আবিরের 2 চোখ ছলছল করছে। হৃদয়ে তোলপাড় তলা অনুভূতিরা এক নতুন মাত্রা পেয়েছে। বুকের বাম প্রকোষ্ঠে হাত রেখে আবির উষ্ণ স্বরে বলল, আমি তোর ভাবনার এলোমেলো সকাল হব। জানালার ধারে নিঃশ্বাস রজনীতে অচেনা হাওয়ার মতো তোকে ছুঁয়ে যাব। তোর হাসির নিঃসন্নে হৃদয়ের ভাঙা সুর খুঁজে নিব। আমি তোর গুছিয়ে রাখা ডায়েরির শেষ পৃষ্ঠার সমাপ্তি হব। সূর্যের সোনালি আভা পশ্চিমের আকাশে রাঙিয়ে রেখেছে। প্রকৃতির স্নিগ্ধ রূপকথার ছবির মতো লাগছে। ধীরে ধীরে আলো ম্লান হচ্ছে। চারপাশে এক অদ্ভুত শান্তির দেখা মিলছে। পাখিরা দিনের ক্লান্তি ছেড়ে দল বেঁধে বাসায় ফিরছে। মেঘ আর বন্যা ছাদের কার্নিশে দাঁড়িয়ে গল্প করছে। মেহমান চলে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু ওদের গল্প যেন শেষই হচ্ছে না। কথার ফাঁকে হঠাৎ অপরিচিত এক নাম্বার থেকে কল আসতে লাগলো। মেঘ একবার দেখে ফোন রেখে দিল। দ্বিতীয়বার কল আসায় রিসিভ করলো। ওপাশ থেকে আবির জানতে চাইলো, আড্ডা দেওয়া শেষ হয়েছে? কে? আবার কে? ঠোঁট বেঁকিয়ে হেসে মেঘ বলল, ও আপনি? আমি কি এখন নিতে আসবো? আসতে হবে না, আমি চলে যেতে পারবো। তুই কি পারবি কি পারবি না সেসব আমি জানতে চাইনি, শুধু জিজ্ঞেস করেছি এখন আসবো নাকি পরে। মেঘ দাঁতে দাঁত পিষে বন্যার দিকে চাইল। মনে মনে বিড়বিড় করল, এত অধিকার আসে কোথা থেকে? কি হলো? আবিরের প্রশ্নে নড়ে উঠল। মেঘ চাপা স্বরে বলল, আসুন, কিন্তু কতক্ষণ লাগবে? কাছাকাছি আছি, 2-4 মিনিটে চলে আসবো। আচ্ছা। মেঘ কল কাটতেই বন্যা প্রশ্ন করল, কাকে আসতে বলছিস? মেঘ অনচ্ছ হেসে বলল, আছে স্পেশাল কেউ। এটা তোর ভাই হতেই পারে না। তানভীর ভাইয়াকে তো তুই আপনি করে বলবি না। কেউ নি? সত্যি করে বল, নয়তো তানভীর ভাইয়াকে কল করব আমি। অবশ্যই, এখনই কল দে। দিয়ে বল আমি কারোর সাথে পালিয়ে যাচ্ছি, তারপর ভাইয়ার রিয়াকশন দেখবি। মেঘের এমন ভাবভঙ্গি দেখে বন্যার সন্দেহ বাড়ল। খপ করে মেঘের হাতটা ধরে বলল, তোকে আমি একা ছাড়ব না। মেঘ মুচকি হেসে পড়ল, সে আমার পথ চেয়ে বসে আছে, ছেড়ে দে বান্ধবী। তুই আমার হাত ধরতে পারলেও মনে জায়গা পাবি না, এই মন শুধু তার। মেঘ বাড়াবাড়ি করিস না। মেঘ এক প্রকার যুদ্ধ করে বন্যার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। এক ছুটে ছাদের দরজার কাছে গিয়ে বলল, আমি চলে যাচ্ছি বান্ধবী, তুই ভালো থাকিস। বন্যাও মেঘের পিছন পিছন ছুটছে। মেঘ সবার থেকে বিদায় নিয়ে এক দৌড়ে বেরিয়ে গেল। বন্যা হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। কোনো রকমে বাড়ির বাইরে বের হলো, কিন্তু ততক্ষণে মেঘ নিরুদ্দেশ হয়ে গেছে। মেঘকে ছুটতে দেখে আবির বাইকের ব্রেক কষল। গম্ভীর কণ্ঠে শুধালো, এভাবে ছুটছিস কেন? কেউ কিছু বলেছে? মেঘ থেমে হাঁপাতে লাগলো। হাঁপাতে হাঁপাতে বলল, বন্যার সাথে কিঞ্চিত দুষ্টামি করেছিলাম, ও কিছু বোঝার আগেই পালিয়ে এসেছি। আবিরের মাথায় হেলমেট, চোখ দুটি গভীর।
ঘন কালো একজোড়া ভ্রু স্থির। মেঘের একের পর এক ভারী নিঃশ্বাসগুলো গুনছে। নাকের ডগায় বিন্দু বিন্দু ঘামের রেখা ফুটে উঠেছে। আবিরের খুব করে ইচ্ছে করছে সেই মুক্ত দানাগুলো মুছে দিতে। আনমনে হাতও বাড়ালো। তৎক্ষণাৎ মনে পড়ল কিছু। সরিয়ে নিল হাত। আবিরের দু চোখের পাতায় এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। মেঘ আকুল কণ্ঠে আওড়ালো, এভাবে তাকিয়ে আছেন কেন? আবির প্রত্যুত্তর করল না। মেঘ উত্তর শোনার জন্য আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। আবির মেঘের চোখে চোখ রেখে হেলমেটটা খুলল। অমনি মেঘের দু চোখ প্রশস্ত হলো। বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। মেঘের ঠোঁট কাঁপছে। চোখের দৃষ্টি বারবার সরাতে চাইলেও কোনোভাবেই তাকে নিয়ন্ত্রণে আনতে পারছে না। আবির স্টাইল করে চুল কাটিয়েছে, দাড়িগুলো ছোট করেছে। পাগল পাগল লুকের বদলে এবার নায়ক নায়ক লুক এসেছে। মেঘ মুগ্ধ চোখে আবিরকে দেখছে। মনের ভেতর বসন্ত পাখিরা ব্যাকুল হয়ে উঠেছে। মেঘের লাজুক ঠোঁট সহসা আলগা হয়ে গেছে। মেঘ মনে মনে বিড়বিড় করল, শ্যামবর্ণের কোনো রূপ এতটা লাবণ্যময় হতে পারে? ছন্নছাড়া মন ভীষণভাবে ছটফট করছে। আবিরের চোখে না বলা কথাদের অদৃশ্য টান মেঘকে আটকে দিচ্ছে। আবিরের চোখে এক অদ্ভুত শান্তি, অথচ সেই শান্তির আড়ালে চাপা ঝড় লুকিয়ে আছে মনের কহিনী। আবির আচমকা ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, এখন তুই এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি লজ্জা লাগে না? মেঘের হুঁশ ফিরল। ক্ষণিকের জন্য অস্বস্তিও হলো। না চাইতেও টেনে হেঁচড়ে দৃষ্টি নামিয়ে নিল। আবির তখনও দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে মেঘকে দেখছে। মেঘ লাজুক চোখে ফের তাকালো। আবিরের আবেশিত চোখের চাউনিতে লাজুক লতার ন্যায় নুয়ে গেল। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, আপনি কি আমাকে হিপনোটাইসিস করার চেষ্টা করছেন? আবিরের নেশা ভরা চাউনি এখনও অপরিবর্তিত। শীতল কণ্ঠে বলল, তোকে হিপনোটাইজ করে কী লাভ হবে আমার? সে তো আপনিই ভালো জানেন। আবির ক্ষীণ হেসে বলল, যদি পারতাম তাহলে সত্যি সত্যি করে ফেলতাম। কেন? তোর মনে আমাকে নিয়ে যত দুশ্চিন্তা আছে সবগুলো দূর করে দিতাম। মেঘ আর চোখে তাকালো, কিছু বলল না। আবির মনে মনে বলল, আর কিছু পারি বা না পারি, তোকে আমার মায়ায় জড়িয়ে নিতাম। তোর মনে সবটা জুড়ে নিজের দখলদারি নিয়ে নিতাম। তোর বাবাকে শ্বশুর বানিয়ে তোকে আমার বউ করে নিতাম। মেঘ আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, ও রে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। আজ একটু দেরি করে গেলে কি হবে? ভাইয়া বকা দিবেন। সন্ধ্যার পর বাইরে বের হওয়াটা আব্বু বা ভাইয়া কেউই পছন্দ করেন না। একটা মজার বিষয় বলবো? আবির মেঘের দিকে নির্বাক চোখে তাকিয়ে থেকে বলল, একটা কেন, হাজারটা বল। তোর সহস্র কোটি কথাও আমার কাছে কমই মনে হবে। মেঘের বক্ষস্পন্দন জোরালো হলো। আবিরের চোখে চোখ রাখা তার পক্ষে সম্ভব হচ্ছে না। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে মেঘ বলল, ভুলে গেছি। আবির আলগোছে কপাল গুটিয়ে বলল, যে কোনো দিন আমাকেও ভুলে যাবি। যেভাবে কে আপনি করিস। চলুন, যেতে হবে। আবির বাইক স্টার্ট দিল। মেঘ পেছনে বসা। মেঘের কোমল মন অশান্ত হয়ে উঠেছে। কয়েক ঘন্টা সাক্ষাতে আবিরের সাথে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। অস্থির ঢেউ আছড়ে পড়ছে বুকে। এটা কি ভাই বোনের বন্ধন, নাকি অন্য কোনো সম্পর্কের জন্ম নিচ্ছে মনে? মেঘ তৎক্ষণাৎ নিজের মাথায় গাঁটটা দিল। নিজেকে নিজে ধমক দিয়ে বলল, কী সব ভাবছিস তুই? আবির হঠাৎ ডাকে, মেঘ। জি। ঝালমুড়ি খাবি? মেঘ সঙ্গে সঙ্গে বলল, কোথায়? তুই বললে টিএসসিতে যাব। এখন? আবির শান্ত গলায় বলল, হ্যাঁ। আব্বু বকা দিবে, সেটা আমি বুঝবো। তোকে কেউ কিছু না বললেই তো হলো। যাব আমি। আমার খুব ইচ্ছে ছিল সন্ধ্যাবেলা টিএসসিতে ঘোরা, মেলায় যাওয়া, রাতের রাস্তায় বাইকে ঘোরা। অবশেষে আমার ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আবিরের হাসি মুখ মলিন হলো। ঠান্ডা কণ্ঠে বলল, সরি। মেঘ অস্থির কণ্ঠে আড়ালো, কেন? আবির উত্তর দিল না। মেঘও আর জোর করল না। আবির মানুষটা কেমন যেন, কথা বলতে দ্বিধাবোধ করে। অনেক কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না। চোখের দিকে তাকিয়ে কত শত কথা বলে দেয়, অথচ কিছু জিজ্ঞেস করলে ইগনোর করে। আবির ভাই তো আগে এমন ছিল না। একটা সময় ছিল মেঘ আর আবিরের সর্বক্ষণ খুনসুটি লেগেই থাকতো, অথচ এখন দুজনেই দূরত্ব রেখে কথা বলে। একটা ফুচকার দোকান দেখে মেঘ বলল, জানেন এই দোকানের ফুচকা খুব ভালো। তাই? খাবি ফুচকা? আপনি বাইক থামালে খাবো। আবির ফুচকার দোকানের সামনে বাইক থামালো। মেঘ বাইক থেকে নেমে সাইডে গিয়ে দাঁড়িয়েছে।
আবির বাইক থেকে নেমে হেলমেট খুলতেই দূর থেকে রাকিব দৌড়ে এসে আবিরকে জাপটে ধরল। আকস্মিক ঘটনায় কিছুটা নড়ে উঠল আবির। রাকিব ঠাট্টার স্বরে বলল, কিরে বন্ধু, এই জীবনতে তোকে ফুচকার দোকানে দেখিনি, তা হঠাৎ এখানে কেন? সে আসবে নাকি? আবির চোখে ইশারা দিতেই আবিরের চোখ গেল মেঘের দিকে। সঙ্গে সঙ্গে আবিরকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। রাকিব হাসি মুখে জিজ্ঞেস করলো, কেমন আছেন সরি আপু। মেঘ আবিরের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি রাকিবুল ইসলাম রাকিব, তোমার আবির ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। তুমি মেঘ, তাই তো? মেঘ নরম স্বরে বলল, জি। ফুচকা খেতে এসেছো? আবারও প্রশ্ন করলো রাকিব। মেঘ পুনরায় ছোট করে বলল, জি। রাকিব এবার হাসি মুখে বলল, আজ আমার পক্ষ থেকে তোমার জন্য ফুচকা ট্রিট, আনলিমিটেড ফুচকা খেতে পারো। মেঘ কিছু বলার আগেই আবির রাগান্বিত কণ্ঠে বলল, তোর ট্রিট দিতে হবে না, আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা আমার আছে। রাকিব সশব্দে হেসে পড়ল, আরে বন্ধু, রাগ করছিস কেন? তুই তো খাওয়াবি সারা। এতটুকু বলতেই আবির রাকিবের মুখ চেপে ধরল। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, নিজের কাজে যা, আমারটা আমাকে বুঝে নিতে দে।